এডুকেশন নিয়ে কিছু আমরা কথা বলি। ওমেন এডুকেশন, দেখো ভারতবর্ষে প্রাচীন কাল থেকে এই যে নারী শিক্ষার বিষয়গুলো বিভিন্ন সময় থেকে বিভিন্ন সময়ে নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রাচীন আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে, প্রাচীন ভারতীয় সংস্কৃতি, মধ্যযুগীয় সংস্কৃতি এবং হচ্ছে আধুনিক ব্রিটিশ যুগ এবং আধুনিক যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের নারী শিক্ষা, তো বিভিন্ন সময় আমাদের ভারতবর্ষে যে নারী ওমেন এডুকেশনের উপর এমফাসাইজ করা হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো মূলত আমাদের স্বাধীনতা পরবর্তী ওমেন এডুকেশন নিয়ে আর কি আলোচনা মেন বিষয়, যেগুলো অতটা খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তো তার আগে, স্বাধীনতার আগে আর কি অনেক সে প্রাচীন কাল থেকে শুরু করলে সেই প্রাচীন কালে আমাদের যে বৈদিক সভ্যতা, সেই বৈদিক যুগে আমরা ইতিহাসে পড়েছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন নারী, অল্প সংখ্যক নারী সেই সময়ে পড়াশোনা করতো, তাদের নাম শুনেছি যে এরা হচ্ছেন আমাদের মানে প্রাচীন কালের শিক্ষিত নারী। দু একজনের নাম তোমরা জানো প্রত্যেকে। গার্গী নাম শুনেছো, তাই না? খনা, মৈত্রী, অপালা, হ্যাঁ অবলা, এই 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 সমস্ত মানুষরা, এরা হচ্ছে মানে মহিলা, সেই সময় শিক্ষিত মহিলা, পণ্ডিত মানুষ ছিল বৈদিক সমাজ। আরো অনেকে ছিল, তবে এরাই ছিলেন আর কি মানে প্রধান। এছাড়াও হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? না 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 না, কেস টেস কিছু করা হয়নি। আমি এখন ক্লাস নিচ্ছি, পরে কথা হবে। চলো। তাহলে আপনার স্টুডেন্ট নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই সব। মানে সব কথা শোনা যাচ্ছিল। ও আচ্ছা, হ্যাঁ সে আমি মিউট করিনি তো, শোনা যাবে না। ওই আননোন না, নাম্বার, ওই পাশে ওই শোনা যাচ্ছে। কেস টেস করেছি কিনা জিজ্ঞাসা করতে চাইছি। ওইসব কেসের মামলায় যায়, পাগল হয়ে যায়। যাই হোক, তো তো এইগুলো হচ্ছে প্রাচীন কালের বৈদিক যুগের বিভিন্ন শিক্ষিত নারী ছিল। পরবর্তীকালে আমাদের মধ্যযুগ আসে, মধ্যযুগের অনেক শিক্ষিত কিছু সেই সময় যদিও এডুকেশনের উপর অনেকটা ওমেন এডুকেশনের উপর মানে খুব একটা স্বাধীনতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও শিখেছিল কিছু সেই সময়ের রাজা বাদশাহ যারা ছিল, তাদের তাদের সেই সমস্ত মহিলারা, যেমন সুলতান রাজিয়া, আমরা জানি, ইতিহাসে পড়েছি, তিনি দিল্লির শাসক ছিলেন। ঠিক আছে? তিনি একজন শিক্ষিত নারী মধ্যযুগের। গুলবদন বেগম আমরা শুনেছি, নাম শুনেছি। তার লেখা বইয়ের নাম কি বলো? গুলবদন বেগমের লেখা লেখা বইয়ের নাম কি? হুমায়ুন নামা। হুমায়ুন নামা। ঠিক আছে? এরা হচ্ছেন, হ্যাঁ, এরকম কিছু। তারপরে নূরজাহান ছিলেন, মমতাজ ছিলেন, হ্যাঁ, জেবুন্নেসা ছিলেন। এরা ছিলেন একজন মানে কিছু শিক্ষিত ও নারী। পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের মানে স্বাধীনতার আগে আর কি, সেই সময় ভারতবর্ষের বিভিন্ন সময়ে আমাদের যে সার্বিক এডুকেশন, ঠিক আছে, মানে সেটা নারী এবং পুরুষ উভয় শিক্ষার উপর মানে শিক্ষার জন্য আর কি অনেক মানুষের অবদান আমরা পড়েছি। যেমন গ্রেট এডুকেটর আমরা যখন পড়েছি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, হ্যাঁ, জ্যোতিবা ফুলে, সাবিত্রী ফুলে, হ্যাঁ, বেগম রোকেয়া, এরা ছিলেন হচ্ছে স্বাধীনতার আগে আমাদের ভারতবর্ষের ওমেন এডুকেশনের উপর মানে কিভাবে মানে শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। মানে সমস্ত ধরনের শিক্ষার সঙ্গে সঙ্গে ওমেন এডুকেশনের উপর তারা বেশি এমফাসাইজ করেছিলেন। ওকে, এই সাবিত্রী ফুলে, জ্যোতিবা ফুলে, এরা কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা বলা হয় এদেরকে। মানে প্রথম মহিলা শিক্ষিকা ওই সাবিত্রী ফুলে, মহারাষ্ট্রে এনার বাড়ি। তো এরা হলেন আর কি আমাদের ভারতবর্ষের গুরুত্বপূর্ণ মানে মহান শিক্ষাবিদ আর কি, যারা কিনা ওমেন এডুকেশনের উপর এমফাসাইজ করেছিলেন। পরবর্তীকালে স্বাধীনতার পরে আর কি কিছু কমিটি গঠন করা হয়েছিল, যারা কিনা যে সমস্ত কমিটিগুলো ওমেন এডুকেশনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। ওকে, তো আমরা জানি ভারতবর্ষের একটা আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলে ওমেন এডুকেশনের কথা বলা হয়েছে, যে সেটা বলতো কোন আর্টিকেলে বলা হয়েছে?
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান অধিকার দিতে হবে, অর্থাৎ 19। জাতি স্যার আর্টিকেল 15 ক্লজ 3। ইয়েস, হ্যাঁ, আর্টিকেল 15, একদম আর্টিকেল 15 15 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান অধিকার, মানে সমান কি দিতে হবে, শিক্ষা দিতে হবে, সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ওকে। আচ্ছা, এরপরে মানে বিভিন্ন ভারতবর্ষের স্বাধীনতার পরে বিভিন্ন কমিশন এবং কমিটি গঠিত হয় আমরা জানি, যেমন রাধাকৃষ্ণন কমিশন থেকে শুরু করে মোতালিয়া কমিশন, কোঠারি কমিশন, না এনইপি 86, 2020। তো এর আগেও এর মাঝেও কিছু ওমেন এডুকেশনের উপর বেশি এমফাসাইজ করেছিলেন বিভিন্ন কমিটি, যেমন দুর্গাবাই দেশমুখ কমিটি, হংস মেহতা কমিটি, ভক্তবৎসল কমিটি, এই সমস্ত কমিটিগুলো কি করেছিল, এই বিশেষত ওমেন এডুকেশনের সঙ্গে যুক্ত। ওকে। আচ্ছা, চলো তাহলে লেখো। প্রথমে লেখো ভারতের সংবিধানে 15 আর্টিকেল 15 এ 15 এর 1 নম্বর ধারায় নারীদের শিক্ষার ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়। নারীদের শিক্ষার ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়। নেক্সট, রাধাকৃষ্ণন কমিশন, নারী শিক্ষার সুপারিশ। রাধাকৃষ্ণন কমিশনের নারী শিক্ষার সুপারিশ। হয়েছে? 1 নম্বর পয়েন্ট, 1 2 করে লিখে যাবে। এক নম্বর লেখো, নারী পুরুষের মধ্যে শিক্ষার মিল থাকলেও মেয়েদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা করতে হবে। মেয়েদের জন্য বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। হয়েছে? নেক্সট, সমহারে বেতন, শিক্ষক এবং শিক্ষিকাদের সমান বেতন দিতে হবে। হয়েছে? নেক্সট, মুদালিয়া কমিশন, হেডিং করো। মুদালিয়া কমিশন 52 থেকে 53, মানে 1952 থেকে 53। আচ্ছা, লেখো 1 নম্বর পয়েন্ট, কো এডুকেশন স্কুলগুলিতে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা করতে হবে। স্যার ফার্স্টে কি বললে? কো এডুকেশন স্কুলগুলিতে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা করতে হবে।
নেক্সট 2 নম্বর পয়েন্ট, পৃথক স্কুল তৈরি, মানে মেয়েদের জন্য পৃথক স্কুল, গার্লস স্কুল যেগুলো বলা হয় না, গার্লস স্কুল, মেয়েদের জন্য পৃথক স্কুল তৈরি করার কথা বলা হয়। এটা হয়ে গেছে, আর লিখতে হবে না। প্যারা চেঞ্জ করে লেখো, উনিশশো সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট 1958 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওমেন এডুকেশনের উন্নতির জন্য, ফর দি ডেভেলপমেন্ট অফ ওমেন এডুকেশন, ওমেন এডুকেশন উন্নতির জন্য কি প্রতিষ্ঠা করেন, একটা কমিটি প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন। এটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন কত সালে প্রতিষ্ঠা হয়, পরীক্ষায় আসে 1958 সালে। কি পারপাস কি ছিল, ফর ওমেন ডেভেলপমেন্ট, নারী শিক্ষার উন্নয়নের জন্য। এখানে কি সুপারিশ করা হয়, স্যার ওই এটা কি বললেন ন্যাশনাল? তার সালটা হ্যাঁ 1958 সালে ভারত সরকার নারী শিক্ষার উন্নয়নের জন্য ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন তৈরি করা হয়। ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন। এবার চলো হেডিং করো, ন্যাশনাল কমিশন ফর ওমেন এডুকেশনের সুপারিশ। ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন হেডিং করো, জাতীয় নারী শিক্ষা কমিটি। লেখো এই যে ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন, এই কমিটি নারী শিক্ষার কমিটির উপর ভিত্তি করে আর কি ভারতবর্ষে, অর্থাৎ ভারত সরকার আরেকটা কমিটি গঠন করেন, ঠিক আছে, যেটা দুর্গাবাই দেশমুখ নেতৃত্ব দিয়েছিলেন। তো এই দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে গঠিত হয়েছিল বলে একে দুর্গাবাই দেশমুখ কমিটি বলা হয়। 1959 সালে প্রতিষ্ঠা হয়। ওকে, কিসের উপর ভিত্তি করে, এই ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন ভারতের নারী শিক্ষার উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করেন। ঠিক আছে, কমিটি মানে কি, একজনকে দায়িত্ব দেন যে কি করতে হবে ভারতের ওমেন এডুকেশনের জন্য, উন্নতির জন্য কি করতে হবে। এর ফলস্বরূপ 1959 সালে 58 সালে প্রতিষ্ঠা হয়। তারপরের বছর 1959 সালে কি হয়, দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে একটা পর্ষদ গঠিত হয়, নারী শিক্ষার উন্নয়ন পর্ষদ গঠন করে, এবং তিনি কিছু সুপারিশ পেশ করেন যে এই করতে হবে, এই বিষয়গুলো করতে হবে। চলো লেখো, ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন এর সুপারিশ অনুসারে 1959 সালে ভারত সরকার শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠন করেন। এটি দুর্গাবাই দেশমুখ কমিটি নামে পরিচিত। এই কমিটির সুপারিশগুলি হলো, এক নম্বর পয়েন্ট,
নারী শিক্ষার সমস্যা দূরীকরণ। আজকে জিওগ্রাফি 11-12 জিওগ্রাফি পরীক্ষা হয়েছিল, মানে পরীক্ষা হলো, তোমরা তো জানো সকলে। তো আজকে হ্যাঁ, আসার দেখিনি। তাই না? হ্যাঁ। আইছিল। হুম। আমি তো আসছিলাম, আসার সময় যে ট্রেনে নেমেছি, সব ছেলেমেয়েরা নেমেছে ওই ট্রেনে। তো আমি ভেবেছিলাম, মানে ভয় ভয়ে ছিলাম যে হয়তো হবে, কিন্তু ছেলেমেয়েরা নামতে সবাই জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরেছে মানে বিশাল, মানে সব জানা এসছে, বলছে মানে ওরা প্রথমে থার্ড সেমিস্টারে একটু কঠিন এসেছিল, প্রশ্নটা এত কঠিন এসেছিল, মানে ওরা আবার বিশ্বাস করতে পারছে না যে সেগুলো আসবে কিনা। বলছে যা দিয়েছি সব এসছে, একদম হুবহু এসছে। তারপরে মানে যারা মানে বলছে কনফিডেন্সের অভাব ছিল যে আসবে কিনা, মানে সেরকম ফুল লেভেল দিয়ে পড়াশোনা করেনি। তো ওই ফুল লেভেল পড়াশোনা করলে তাহলে আরো ভালো হতো। বলছে খুব ভালো হয়েছে পরীক্ষা, আর সব জানা এসে গেছে, কিন্তু মানে আগের বারে সেই থার্ড সেমিস্টারে মানে প্রশ্নটা এত কঠিন করেছে, মানে কি বলবো, তোমরা তো জানো সবাই, প্রশ্ন এতই কঠিন করেছে। পাঁচটা থার্ড আবার এমসিকিউ হয় না, ওখানে একদম ডিটেলসে না পড়লে পারবে না। হ্যাঁ, ডিটেলস এমসিকিউ। আর ছেলেমেয়েরা আর প্রথম বছর না খুব কঠিন, মানে প্রশ্ন করে, ভূগোলের প্রশ্ন বিশেষ করে। হ্যাঁ, তোমরা যারা পড়াও তারা জানো, মানে এরকম এসএসসির প্রশ্ন হয়নি, এসএসসির প্রশ্ন এরকম 10% তাই হয়নি, অত মানে কাঠিন্যতা করেছে। আর এবারে পরীক্ষাটা ভালো দিয়েছে, সব ভালো, মানে স্যাটিসফ্যাকশন রয়েছে আর কি, সবাই ভালো বললো আর কি, বেশ ভালো লাগলো। যাই হোক, তারপরে সুপারিশগুলো লেখা 1 নম্বর। প্রথমত বহুমুখী পাঠক্রম, বহুমুখী পাঠক্রম মানে বহুমুখী পাঠক্রম মানে লেখো বহুমুখী পাঠক্রমের মাধ্যমিক স্তরে লেখো, মাধ্যমিক স্তরে বহুমুখী পাঠক্রমের ব্যবস্থা করতে হবে। তারপরে ওই শিক্ষিকা নিয়োগ, বালিকা বিদ্যালয়গুলিতে শিক্ষিকা নিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়। এখন দেখবে ওইখানে স্কুলগুলোতে মানে মেয়েদের মানে সুযোগ অনেক বেশি সব স্কুলে, মানে ওইখানে মহিলারা আর কি টিচার লাইনে আসে আসে, মানে অনেক সুযোগ রয়েছে এখানে। মানে জেনারেল মানে এমনি সিম্পল স্কুলগুলোতে হচ্ছে, সঙ্গে হচ্ছে গার্লস স্কুলেও তার র্যাঙ্ক থাকবে। স্যার দ্বিতীয় পয়েন্টটা কি বললেন? দ্বিতীয় পয়েন্ট লেখো শিক্ষিকা নিয়োগ, মানে বালিকা বিদ্যালয়গুলিতে শিক্ষিকা নিয়োগের উপর জোর দেওয়া হয়, জোর দিতে হবে, মানে এগুলো বলে আর কি, জোর দিতে না, হবে। দ্বিতীয় পয়েন্ট বলেছেন মাধ্যমিক স্তরে বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা। ও আচ্ছা, তাহলে 1 নম্বর কি বলেছি? নারী শিক্ষার সমস্যা দূরীকরণ। আচ্ছা, হ্যাঁ, নারী শিক্ষার সমস্যা দূরীকরণ। আচ্ছা, 3 নম্বর বলেছি বালিকা বিদ্যালয়গুলিতে শিক্ষিকা নিয়োগের উপর অধিক গুরুত্ব দিতে হবে। নেক্সট, এটা হয়ে গেল। আচ্ছা, কালকে যে মক টেস্টটা দিয়েছি উত্তরটা দেওয়া হয়নি না? পিডিএফ পিডিএফ এ এক্সামটা দিয়েছে সকলে? শুভময়, হাই, বাবুরা, কি গো? স্যার বলছি এসআই এর কি এটা? হ্যাঁ, ওটাই তো এসআই এর প্রশ্ন তো। ও, কেউ আমার দাওনি? দেওয়া হয়নি, আপনি মনে হয় অ্যান্সার দিয়ে দিয়েছেন। না না, আনসার দিইনি, আমি তো শুধু দিয়েছি, আমি তো কেন শুধু, আজকে একটা পোস্ট করলেন যে তাহলে? না না, শুধু প্রশ্ন দিয়েছি, সেটটার উত্তর দেওয়া হয়নি এখন। কেউ পরীক্ষা দাওনি? পিডিএফ এ দিলে বুঝতে পারা যায় না যে কারা পরীক্ষা দিচ্ছে কি করছে। যাই হোক, সবাই ব্যস্ত। চলো লেখো হংস মেহতা কমিটি, দিয়ে দেবে সময় করে, আমি রাতের দিকে দেখি দিয়ে দেবো। স্যার ম্যাথের কি? না না, ম্যাথের না, ওটা তো ম্যাথের ছিল। স্যার সিম্পল ইন্টারেস্টে যেটা দিয়েছেন ওটা? ওটা তো সিম্পল ইন্টারেস্ট, আর আরেকটা কি ছিল, সিম্পলিফিকেশন, ওটা না। আর একটা পিডিএফ ছিল, সেখানে এডুকেশনের 25টা প্রশ্ন ম্যাথের ছিল,
আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, মোটা টোটাল 50 স্যার নম্বর। ওই গ্রুপে দিয়েছিলেন কি জানি? এসআই গ্রুপে আছে, দেখে নেবে। একটা গ্রুপে আছে। ওই এসআই গ্রুপেই দিয়েছি। নেক্সট লেখো হংস মেহতা কমিটি। এর পরের যে কমিটি তার নাম লেখো হংস মেহতা কমিটি। হংস মেহতা কমিটি লেখো। হংস মেহতা লেখো জাতীয় মানে ন্যাশনাল ওমেন এডুকেশন, ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন এর অন্যতম সদস্য শ্রীমতী হংস মেহতার নেতৃত্বে 1961 সালে শ্রীমতী হংস মেহতার নেতৃত্বে 1961 সালে মেয়েদের পাঠ্যক্রম সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং নারীদের পাঠ্যক্রম রচনার জন্য, মানে পাঠ্যক্রম আলাদা হবে তার জন্য একটি কমিটি নিয়োগ করেন। এটি হংস মেহতা কমিটি নামে পরিচিত। মানে হংস মেহতা কমিটির তাহলে প্রধান উদ্দেশ্য কি ছিল? কারিকুলাম, ওমেন কারিকুলাম, অর্থাৎ মেয়েদের পাঠ্যক্রমের মানে কেমন পাঠ্যক্রম হবে এবং অন্যান্য যে মেয়েদের পাঠ্যক্রম সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা সমাধান করা এবং হচ্ছে নতুন পাঠ্যক্রম রচনা করা, এটাই হচ্ছে উদ্দেশ্য ছিল। এবং এর সুপারিশগুলি লেখো। এর সুপারিশগুলি হলো, এই কমিটির সুপারিশ নাম্বার 1, ছেলে মেয়েদের মধ্যে পাঠ্যক্রমের বৈষম্য দূর করা। মানে কোনো পাঠ্যক্রমের বৈষম্য থাকবে না, যে ছেলে আলাদা বলে মেয়ে আলাদা, মেয়েদের জন্য আলাদা পাঠ্যক্রম হবে, এরকম করা যাবে না। ছেলে মেয়েদের প্রাথমিক স্তরে, নেক্সট লেখো, প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের একই পাঠ্যক্রম থাকবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও কোনো পার্থক্য থাকবে না। সঙ্গে মেয়েদের পাঠ্যক্রমে সেলাই শেখানো, রান্না শেখানো, ছেলেদেরও শেখানো উচিত, তাই না? রান্না শেখানো হবে না। মানে যে মেয়ে বলে শুধু সেলাই শিখবে, রান্না শিখবে, সেটা করা যাবে না। হ্যাঁ, মেয়েদেরকে বিজ্ঞান এবং গণিত শিক্ষায় উৎসাহিত করতে হবে। এখানে বলা হয়েছে 1961 সালে, মানে বহু বছর আগে এসব করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো এখনো মেয়েদের রান্না করা কেউ বন্ধ করতে পারবে না। না, বন্ধ করবে না। স্যার এগুলো কি আগে কি শেখানো হতো মেয়েদেরকে, সেলাই আর রান্না? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে শেখানো হতো, তো সেই কারণে তো বলা হয়েছে যে সেলাই। এমনিতে দেখবে এগুলো মানে এই যে গান্ধীজি তো করে গেছে সেলাই চরকা শেখানো, সেলাই শেখানো সেই সময় থেকে হয়ে আসছে। মেয়েরা ঘরেতে সেলাই শিখবে, ঠিক আছে, রান্না টান্না করতে তো হবে, সেখানে হয়তো শেখাতো। টেলারিং যেটা আছে না, টেলারিং, এখনো তো টেলারিং রয়েছে, মেয়েরা তো শেখে। হ্যাঁ, এখন তো ভোকেশনালের আন্ডারে টেলারিং শেখানো হয়, ছেলেদের আমিনি না কি শেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো শেখানো হয়, ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন শেখানো হয়, মেয়েরাই তো দেখি শেখে। আর এখানে কিন্তু ওই মেয়েদের বিজ্ঞান এবং গণিত শিক্ষার উপর উৎসাহিত করা হয়েছে, যাতে কেবল রান্না করবে না, সমস্ত দিক ছেলেদের মতো আর কি পাঠ্যক্রম হয়, বৈষম্য না থাকে।
যে ছেলেরা ওই বিজ্ঞান পড়বে আর মেয়েরা রান্না সেলাই করবে আর রান্না শিখবে, তাহলে কি হবে, উন্নতি হবে না এদের। তো সেইখানে এটা করেছে অংশ মেহতা কমিটি। 2 নম্বর পয়েন্ট নেক্সট, বৃত্তি এবং কারিগরি শিক্ষা। মেয়েদের বৃত্তি এবং কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে হবে। আরেকটা পয়েন্ট, ওই শিক্ষিকা নিয়োগ, মাধ্যমিক স্কুল এবং কলেজগুলিতে শিক্ষিকা নিয়োগের কথা বলা হয়। আরেকটা অ্যাডাল্ট এডুকেশন, যৌন শিক্ষার কথা বলা হয়। নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে যৌন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। লেখো নেক্সট, এটা হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট লেখো ভক্তবৎসল কমিটি। আরেকটা কমিটি আছে ভক্তবৎসল কমিটি। এই কমিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ, বুঝলে, পরীক্ষায় আসে, 3টে পরীক্ষায় আসে এই কি নাম? ভক্তবৎসল কমিটি। এই সমস্ত বিষয়গুলো অতটা বুঝতে পারলাম না স্যার। ভক্ত বৎসল কমিটি। ভক্তবৎসল কমিটি, এগুলো পড়াশোনা করে না, এগুলো মানে এড়িয়ে যায় এগুলো পড়া, কিন্তু এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে, বুঝলে। ভক্তবৎসল কমিটি। নেক্সট লেখো, হ্যাঁ, ভক্তবৎসল কমিটি লিখেছো, চলো লেখো ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন 1963 সালে। 1963 সালে ভক্তবৎসলের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন নারী শিক্ষার উন্নয়ন ও প্রসারের জন্য। নারী শিক্ষার উন্নয়ন ও প্রসারের জন্য। আচ্ছা, এই কমিটি না আরো একটা বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দেয়, বিশেষ করে যারা গ্রাম এবং পার্বত্য অঞ্চল এবং পশ্চাৎ মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তাদের মহিলাদের উন্নয়নের জন্য। তাহলে 3টে বিষয়, একটা হচ্ছে গ্রামের, পার্বত্য অঞ্চলের, আর একটা হচ্ছে মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্টের জন্য এই কমিটির সুপারিশগুলো করা হয়। মানে এই সমস্ত 3টে বিষয়ের উপর বেশি এমফাসাইজ করা হয়, এই করে আর কি এই ভক্তবৎসল কমিটি। ঠিক আছে, কি বলে এই কমিটি, কি বলে, যারা গ্রামে থাকে তারা শহরে কি করে আসবে, প্রতিদিন তো যাতায়াত করতে পারবে না, বা যারা পার্বত্য অঞ্চলে থাকে তারা তো আর প্রতিদিন যাতায়াত করতে পারবে না, তাহলে কি করবে, কিভাবে, তাদের জন্য কি করতে হবে, হোস্টেলের ব্যবস্থা করতে হবে যাতে তারা পড়াশোনা করতে পারে, হ্যাঁ কি না। তাহলে লেখো 1 নম্বর পয়েন্ট, গ্রামাঞ্চলে শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে যাতে তারা হোস্টেলে পড়াশোনা করতে পারে। শুভময়, তুমি তো পুরোটা হোস্টেলে পড়াশোনা করেছো, তাই তো? হ্যাঁ স্যার। এখন তাহলে কোথায় আছো? এখন স্যার বাড়িতে। বলছি তোমার পুরোটা মানে কি, কোন পর্যন্ত কমপ্লিট হয়েছে সব? সব ওই মানে নবোদয় বিদ্যালয় তো ক্লাস 12 অবধি হয়। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে স্যার আমি ম্যাথামেটিক্সে অনার্স করেছি। কোথা থেকে? আর আমাদের পূর্ব মেদিনীপুর থেকেই করেছি, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। ও, তাম্রলিপ্ত, সেই প্রাচীন যুগের তাম্রলিপ্ত, হ্যাঁ। আচ্ছা, তোমার পূর্ব মেদিনীপুরে বাড়ি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে বিএড করেছি। তারপরে বিএড করেছো। আচ্ছা, এমএ করেছো নাকি? না স্যার। না, ঠিক আছে। তাহলে কি তুমি কি শুধু এসআই পরীক্ষা দিবে না অন্যান্য পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, নাকি সব টিচিং লাইনের দিকেই আছো? এই এসআইটা দেবো, আর এই সামনে গ্রুপ সিডি আছে।
তোমার জন্য গ্রুপ সিডি না, ওইসব গ্রুপ স্যার কি করবো এখন, বেকারত্বের যা। হ্যাঁ, এটা সত্যি তাই। মানে কি বলবো, মানে মানে সত্যি কথা, এগুলো মানে কষ্ট হয়। মানে বয় ডাক্তারি ছেলেমেয়েরা এইসব পরীক্ষা দিচ্ছে, হয়তো ডাক্তারিরা দেয় না, অনেকে ওই MBA FBA এইসব করে টোরে পরীক্ষা দিচ্ছে। দাও, পরীক্ষাটা দাও, কিন্তু আমি তোমাকে বলছি, তুমি এই পরীক্ষাটা দেওয়ার পরে তুমি কিন্তু সব ক্লাস করবে, আমার ক্লাসগুলো করবে। আমি তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, যদি ক্লাসগুলো রেগুলার করতে চাও, বা তোমার যদি ইচ্ছা থাকে যে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যে আমি শুধু এই SI পরীক্ষা, এই মানে শুধু এই একটা পরীক্ষার জন্য বসে থাকলে হবে না, বুঝলে? সব তুমি ম্যাথের ছেলে মানে, আর তুমি তো নবোদয় বিদ্যালয় ছেলে মানে, তুমি মানে জিনিয়াস, ঠিক আছে? তোমাকে ধরিয়ে দেবো, সবাই এইগুলো জানি। করতে হবে। সবাই জিনিয়াস, সবাই পারবে, মানে সবাই পারবে। আমি প্রথমেই বলেছি, আমি প্রথম যারা ক্লাস করে তারা জানে, আমি বলেছি যে এই চাকরির পরীক্ষার জন্য কোনো মানে বিশাল আমার বুদ্ধি থাকতে হবে, আমার বিশাল মার্কস থাকতে হবে, এটার কোনো দরকার নেই। মানে তুমি ঠিক প্ল্যাটফর্মে থাকলে, সঠিক গাইডেন্সে থাকলে, এবং হচ্ছে সঠিক বন্ধুদের সঙ্গে থাকলে তুমি এগিয়ে যাবে। আমি তোমাদেরকে সাহায্য করব, এবং এখানে কোনো বিশাল যে আমার মানে অনেকে বলে আমি ম্যাথ পারি না, ওই কিচ্ছু দরকার নেই। তোমার এখানে দরকার হচ্ছে রেগুলারিটি, এবং হচ্ছে মানে ধৈর্য, এবং সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা। ঠিক একদম। আছে, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা, এবং হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা, যে হ্যাঁ আমি একদিন ক্লাস করলাম বা আর কিছুদিন করলাম, করলে হয়ে যাবে। তোমরা দেখে আগে মানে সকালে ক্লাসে শুনলে তো, স্যার একটা কথা ওই বলবো? মঞ্জিনা মঞ্জিনা টঞ্জিনা, তারপর মৌমিতা, এই ডালিয়া ফেলে আমার কাছে কবে থেকে ক্লাস করছে না, ঠিক আছে? এবং ওরা এমন ভাবে তৈরি হয়ে গেছে এখন, ওই যে লাস্ট পরীক্ষাগুলো হলো না, মিসলেনিয়াস ক্লার্কশিপ, মানে BCS টা হয়নি, মিসলেনিয়াস ক্লার্কশিপ সব পরীক্ষায় পাস করে গেছে সব, সঙ্গে হচ্ছে স্কুল টুল সমস্ত কিছু পাস করে, প্রাইমারি টাইমারি সব পাস করেছি, যা পরীক্ষা দিচ্ছে পাস করে গেছে। কিন্তু ওদের প্রথম পর্যায়ে এই সব ওই মেন্টালিটি ছিল, ওই স্কুলে মানে আপার প্রাইমারি পরীক্ষা দেবে বলে পড়তে এসেছিল আমার কাছে, কিন্তু আমি ওদেরকে পড়ি 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 এমন করে দিয়েছি, এখন ওরা সব ফিল্ডে বিচরণ করছে। ওকে। হুম। BCS টাকে টার্গেট করেই পড়াবেন। হ্যাঁ, আমি সেইভাবে পড়াই, এমন ভাবে পড়াই, তুমি একটা মানে হ্যাঁ স্যার, ওইটা করলে না অনেক হয়ে যাবে, আমি তো বাদ বাকি সেইভাবেই পড়াই, পরীক্ষাগুলো। আমি সেইভাবে পড়াই যাতে মানে তুমি যা পড়াচ্ছি, আমি ওইখানে যারা মানে মানে ভর্তি হয়, আমি তাদের বলে দিই সব ক্লাস করবে, সব কিছু করবে, তারপর দেখবে তুমি কখন তৈরি হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। ঠিক আছে, এটাই করবে। নালে সত্যি কথা খুব খারাপ লাগে গো, মানে জানি গো সবকিছু, আমি তো এই মানে জায়গায় আছি, বা এই জায়গা থেকে আমি বিলং করছি, সেখানে আমি সমস্ত কিছু জানি। স্যার আপনি এখন নেই। আমিও আছি এখনো, ঠিক আছে, আমিও না জানি। না, নেই নেই, জোর করে জব লেগে জোর করে আছে বললে হবে? আপনার তো হয়েই গেছে। আরে স্কুলের চাকরিটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে বাকি, আর বলছে আছি আছি। আরে শোনো, আমি দেখো আমি গরিব, আমি গরিব, সঙ্গে হচ্ছে আমি এই জায়গায় মানে কিভাবে লড়াই করতে হয় সেই জায়গা আমি জানি। ঠিক আছে, আমার গল্প শুনলে না, সেইটা বলুন যে লড়াইটা জানি, লড়াইটা আছি জানি, আছি। সমস্ত কিছু হ্যাঁ জানি, কিন্তু এই জায়গা থেকে আমি সেইখানে বলছি না, সবাইকে আমি তোলার চেষ্টা করব, মানে মানে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, বুঝলে? ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা হচ্ছে মেন। চলো। স্যার স্যার একটা কথা শুনুন না, বলছি ওই এক্সামটা কবে নিয়েছিলেন একটু বলুন না, ম্যাথেরটা, সিম্পল ইন্টারেস্ট আর সিম্পলিফিকেশনটা। ওই তো দুদিন আগে দিয়েছি, দুদিন আগে। ওটা আপার প্রাইমারি গ্রুপে দিয়েছিলেন? কি জানি, হ্যাঁ দেওয়া হয়েছে তো, তুমি এতে লিঙ্কে যাবে, স্যার আপনি তুমি অ্যান্সার দিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো পরীক্ষা দিলে রেজাল্ট কি পাবো? রেজাল্ট পাবে না, অ্যান্সার তো দিয়ে দিয়েছি আমি, মানে রেজাল্ট দিয়ে ঠিক দিয়েছি। আছে, আচ্ছা, তাহলে ভক্ত বৎসল ঠিক কমিটি আছে। লিখো। তো প্রথমে লেখো, গ্রামাঞ্চলের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে। নেক্সট লেখো,
আচ্ছা, রেলের পরীক্ষাটা ফর্ম ফিল আপ করবে তো তোমাদের যাদের বয়স আছে। রেলের বেশি দিন সময় নেই, ফর্ম ফিল আপ চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, এনটিপিসি প্লাস হচ্ছে এনটিপিসিটা মনে হচ্ছে এখন গ্রুপ ডি চলছে। কিসের? এনটিপিসি গ্রুপ ডি মনে হচ্ছে চলছে ফর্ম ফিল আপ। পল্লবী ফিল আপ করেছো? স্যার এজ লিমিট কত? 32। পল্লবী ফর্ম ফিল আপ আচ্ছা, করেছো? 33 বছর স্যার করেছি, লাস্ট 33 বছর। 33 বছর তাহলে লাস্ট ডেট কবে স্যার? হ্যাঁ স্যার করেছি আমি। লাস্ট 3rd মার্চ, কিন্তু ওটা এক্সটেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ 3 মার্চ আছে। এনটিপিসি গ্রুপ ডি দুটোই হচ্ছে? হ্যাঁ, গ্রুপ ডিটাই হচ্ছে এখন। এখন গ্রুপ ডি চলছে। আচ্ছা, আমি স্যার ওইটাতে সায়েন্সের ক্লাস, মানে সায়েন্স থেকে আসে ক্লাস, জানি জানি মানে এই দেখো, গ্রুপ ডি তে হচ্ছে শুধু সায়েন্স, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি আর মানে বায়োলজি। আমি তো পরীক্ষায় পাস করেছি গ্রুপ ডি, জানি তো। মানে আমি এই যে সায়েন্স ফাইন্স পড়াচ্ছি কেন, আমি সেই সময় মানে প্রচুর 2019 সালে যে গ্রুপ সিডি হয়েছিল না, এই গ্রুপ ডি পরীক্ষা আমি পাস করেছি। মানে ওইখানে ম্যাথ, জিআই আর সায়েন্স পোর্শন, ঠিক আছে, সায়েন্স পোর্শনে তোমার পুরো গুলে খেতে হবে, আর আমি গুলেও খেয়েছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে পার্ট, সেইখানে আমি ক্লাসও নেব, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে দাও, দায়িত্ব আমার। আর মাঠ করে এসছি, কিন্তু কপাল বলে না, জেনারেলের কপাল যে কি ফাটা কপাল, সেটা তারা যারা জানে, যারা বিলং করে তারাই একমাত্র জানে। মাঠ ফাট সব করেও কিন্তু লাস্টে হলো না। ঠিক আছে, এনটিপিসিও সেম। চলো নেক্সট। কিন্তু ওইসব ভাবলে হবে না, লড়াই করতে হবে, ঠিক আছে, মাঠে লড়াই নেমেছিলাম, মাঠে লড়াই করতে হবে। স্যার বলছি যে ওটার পরীক্ষা কখন হবে? পরীক্ষা কবে হবে মানে ভোট ফোট হয়ে গেলে মিনিমাম তো এবারে যদিও এখন ওরা ক্যালেন্ডার প্রকাশ করে তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, বুঝলে, মোটামুটি স্যার তিন মাস পাওয়া যাবে? হ্যাঁ 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 3 মাস। জুন জুলাইয়ের দিকে মানে টেন্টেটিভ এইরকম হওয়ার আছে। মানে হ্যাঁ অনেক তাড়াতাড়ি হয় তো, ওই জন্যই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ কি বলিনি তানিয়া? এই যে ফর্ম ফিল আপের কথাটা, আরে আমি জানি তাহলে তুমি জানো। আগেই করতাম। এখনো সময় কালকে আছে, যাবো 2nd তাহলে। মার্চ, 2nd মার্চ মনে হয় লাস্ট ডেট। এখন ওই সময় আছে, করে দেবে, চাপ নেওয়ার দরকার নেই। চলো 2 নম্বর লেখো, দরিদ্র ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে পোশাক ও বই দেওয়ার ব্যবস্থা করতে হবে। নেক্সট, মহিলা পরিদর্শক ইন্সপেক্টর নিয়োগের কথা বলা হয়। লাস্ট ডেটটা কি বললেন? ওই তো ওমেন ইন্সপেক্টর নিয়োগের কথা বলা হয়, মানে মেয়েদের দেখাশোনার জন্য। ব্যাস, আর কিছু লাগবে না, ছেড়ে দাও। ওকে, এবার ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট কি হয় ভারত বর্তমানে, অর্থাৎ 2014 সালের পরে আর কি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসে, এবং রাজ্য সরকারও মেয়েদের শিক্ষার জন্য, উন্নয়নের জন্য অনেক প্রকল্প নিয়ে আসে, সেটা আমরা প্রত্যেকেই দেখছি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম কিছু প্রকল্প নিয়ে আসে শিক্ষার উন্নয়নের জন্য, যেমন বেটি বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও। হ্যাঁ, বেটি বাঁচাও বেটি পড়াও, বিবিবিপি, বিবিবিপি। হ্যাঁ, লেখা নাও, নারী শিক্ষার উন্নয়নের জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্প। প্রথমে লেখো বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা 2015 সালে চালু করে নারী শিক্ষার জন্য, নারী শিক্ষার উন্নতির জন্য 2015 সালে চালু করে। বিভিন্ন উদ্দেশ্য, প্রথমত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, এই বিশেষত এই যে কন্যা ভ্রূণ হত্যা, শিশু কন্যা হত্যা, লিঙ্গ বৈষম্য দূর করা, হ্যাঁ, এই সমস্ত কিছু।
ইরাডিকেট করার জন্য। হুম। আচ্ছা, নেক্সট লেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা, SSY, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনা কেউ করেছো? সুকন্যা সমৃদ্ধি যোজনা তোমাদের কেউ করেছো? সে যাদের বয়স এই 10 বছরের নিচে মহিলাদের তারাই করতে পারবে, আমরা করতে পারবো না। আচ্ছা হ্যাঁ স্যার, আমার মেয়ের জন্য করেছি। আচ্ছা আচ্ছা, কিরকম সিস্টেম বলো তো, তাহলে আমিও করবো। ওই তো 10 বছরের মধ্যে করতে হবে। এবার আপনার যতটা ক্ষমতা, আপনি মাসে 100 টাকাও রাখতে পারেন, 1000 টাকাও রাখতে পারেন, 10,000 টাকাও রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, আর কিরকম দেবে টাকা? ওখানে স্যার ইন্টারেস্টটা 21 বছর পর ইন্টারেস্ট বেশি দেবে তাই তো? হ্যাঁ স্যার, ইন জেনারেল তো স্যার 7.5 থাকে, সুকন্যা ওদের মনে হয় 8 ফিট দেয় ওদের, বা সিনিয়র সিটিজেন যে ইন্টারেস্ট পায়, আর ওই সুকন্যা ওই যোজনার আন্ডারে যারা করবে তারাও বেশি ইন্টারেস্ট পাবে। ওইসব করে লাভ কি? তাহলে আমি কেন ওই রেল মনে করবো? আমি তাহলে সই করে না না, এই যোজনাটা চলতে চলতে যদি মানে যে আর কি এই টাকাটা আর কি মানে বেয়ার করে মা বা বাবা, তার যদি কিছু হয়ে যায় সরকার পুরোটা চালাবে যতক্ষণ না তার 21 বছর বয়স হয়। আরে 21 বছর হয়ে গেলে ধরো আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট ধরো এরকম দেবে যে আমি 10 লাখ টাকা দেবো, এরকম কি কিছু বলেছে নাকি? যত টাকা জমাবে তত টাকা থেকে একটু বেশি দেবে, ওরকম দিয়ে লাভটা কি? তাহলে যোজনার মানেটা কি? এর কিছু একটা আছে জানেন তো, আমি এত জানি না, 15 বছর মনে হয় দিতে হবে, তারপরে মনে হয় দিতে হবে না। ও আচ্ছা, কারণ হচ্ছে এই ধরো মানে আমার তো মানে 1 লাখ টাকা জমলে 5 লাখ টাকা দেওয়া উচিত এই সমস্ত যোজনাতে। কারণ ওই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্টে খাটাবে, ঠিক আছে? সরকার কোম্পানি ইন্টারেস্টে খাটিয়ে ওখান থেকে প্রচুর বেনিফিট পাবে। তো ওই টাকাটা যারা যাদের পাবে তাদেরকে দিয়ে দেবে। সঙ্গে তো সরকারের যে প্রকল্পের জন্য তো তারা টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা, সেই টাকা দেবে। নাহলে যোজনা মানেটা কি? যাই হোক, দেখতে হবে। বালিকা, আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি যোজনা। নেক্সট লেখো। স্যার এর স্যার সালটা সালটা বললেন? ওই একই 2015। আচ্ছা, নেক্সট তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার নারী শিক্ষার উন্নয়নের জন্য কন্যাশ্রী প্রকল্প, জানো তোমরা? লিখে নাও এটা। 2013। 2013 সালে অক্টোবর মাসে চালু করে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প। 2013 সালে অক্টোবর মাসে চালু করে। 3টে স্কলারশিপ আছে, এগুলো পড়ে নেবে। হ্যাঁ, 3টে আছে, 3টে K1, K2 এবং K3। K1, K2 এবং K3। K1 তো জানো, K1 মানে 8 পর্যন্ত প্রতি বছর 1,000 টাকা করে দেবে, আর 18 বছর হলে 25,000 টাকা দেবে, তাই তো? হ্যাঁ। পেয়েছো চাঁদ সুলতানা? তুমি পেয়েছো? না না না, হ্যাঁ, তোমরা আমাদের বাচ্চারা পাবে। বাচ্চারা বলতে এখানে কি বাচ্চা কে আছে? নার্গিস পেয়েছে, তানিয়া পেয়েছো? তানিয়া স্যার পেয়েছো? আমিও পেয়েছি। তুমি পেয়েছো? ঝুম্পা পেয়েছো? স্যার আমি কন্যাশ্রী, রূপশ্রী সব পেয়ে গেছি। ওরে বাস, তুমি তো কপালের উপরে কপাল তোমার। হ্যাঁ। স্যার আমি পাইনি, মানে ছিল সেই সময়, আমি জানতাম না কি করে করতে হয় না হয়। হ্যাঁ, চলো নেক্সট লেখো। এবার এটা হয়ে গেছে ওমেন এডুকেশন। এবার লেখো ব্যাকওয়ার্ড ক্লাস। ব্যাকওয়ার্ড ক্লাস, হেডিং করো ব্যাকওয়ার্ড ক্লাস। এটা কি? ব্যাকওয়ার্ড ক্লাস মানে আমাদের সোসাইটিতে ব্যাকওয়ার্ড ক্লাস SC ST OBC এরকম, মানে মন্ডল কমিশন এগুলো তৈরি হয় না, এগুলো পরীক্ষায় আসে যে মন্ডল কমিশন কত সালে তৈরি হয়। এই ওবিসিটা করেছিল মন্ডল কমিশন। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, OBC। আচ্ছা, এখান থেকে জাস্ট একটু লিখে নাও মন্ডল কমিশন। 1979 সালে মন্ডল কমিশন গঠিত হয়। পশ্চাৎপদ মানে পিছিয়ে পড়া শ্রেণীদের শিক্ষার উন্নয়নের জন্য। স্যার সালটা বলুন।
1979। চুপ কর। স্যার কত সাল বলে? 1979। আচ্ছা, তো এই হয়ে গেল ওমেন এডুকেশন সম্পর্কে, মানে পুরোটা হয়ে গেল। এবার আমরা পড়বো গ্রেট, এই পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গ্রেট এডুকেটর, যেগুলো কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটর, অর্থাৎ মহান শিক্ষাবিদদের যে অবদান, এইগুলো কিন্তু আমাদের একটু করতে হবে। তো আজকে হবে কিনা জানি না, যতটুকু হয় একটা, মানে আমাদের এখান থেকে 4টে করতে হবে। আমরা তো ওয়েস্টার্ন মানে যে পাশ্চাত্য পাশ্চাত্য হ্যাঁ ওয়েস্টার্ন যে এডুকেটর সেগুলো হয়ে গেছে, রুশো হয়ে গেছে, ওই যারা যারা ছিল রুশো টুসো সব হয়ে গেছে, 4টে ছিল 4টে হয়ে গেছে, তাই না? ফ্রয়েবেল টয়েবেল সব হয়ে গেছে, তাহলে ওগুলো আর পিস্তালজি আমাদের হয়ে করতে হবে না। তো আমাদের এবারে রবীন্দ্রনাথ টেগর, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, আর আমাদের গান্ধী, গান্ধী। অরবিন্দ, গান্ধী। অরবিন্দ করতে হবে, হ্যাঁ এগুলো করলে হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে গান্ধীজিটাকে ধরবো। তাই ধরেন স্যার। চলো গান্ধী হেডিং করো। গান্ধী, গান্ধী সম্পর্কে তো আমরা অনেক পড়েছি ইতিহাসে। মোহনদাস করমচাঁদ গান্ধী, জাতির জনক। গান্ধীজি সম্পর্কে অনেক কিছু জেনেছি আবার নতুন নতুন, তাই না তানিয়া? যাই হোক, বলো গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করে? 1869 সালে গান্ধীজি জন্মগ্রহণ করে, 2রা অক্টোবর। কোথায়? গুজরাটের পোরবন্দরে, তাই না? লিখে নাও। 1969 সালে 2রা অক্টোবর গান্ধীজি পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ওকে, তো আমরা ইতিহাসে গান্ধীজি সম্পর্কে অনেক ডিটেলসে পড়েছি, তবুও আমি একবার বলে দিই, হ্যাঁ ওইগুলোই এখানে পড়তে হবে। অ্যাকচুয়ালি এই গান্ধীজি তো আইন, মানে আইন পাস করে আর কি, লন্ডন থেকে তিনি আইন পাস করে তারপরে চলে যায় দক্ষিণ আফ্রিকাতে, ঠিক আছে? সেখানে প্র্যাকটিস করে এবং সেখানে ওকালতি করে আর কি। দক্ষিণ আফ্রিকাতে চলে যায় এবং সেখানে তো জানো ট্রেন থেকে ফেলে দেয় গান্ধীজিকে, পরীক্ষায় আসে যে গান্ধীজিকে কোন স্টেশন থেকে ফেলে দেওয়া হয়েছিল, বর্ণ বৈষম্যের জন্য। হ্যাঁ, কালো চামড়ার মানুষ তো, তো আর সেই মানে দেখতে পছন্দ হতো না ছেলে তখন, বর্ণ বৈষম্য ব্যাপক ছিল সেই সময়। তো দক্ষিণ আফ্রিকা ট্রেন থেকে ফেলে দেয় জোহানেসবার্গ স্টেশন থেকে। তো ট্রেন থেকে ফেলে দেয় এবং সেখান থেকে শুরু হয় তার লড়াই, অর্থাৎ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু হয় সেখানে, ঠিক আছে? ওই প্রায় 1885 সাল নাগাদ সেখানে আর কি তিনি নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করে সেখানে, মানে দক্ষিণ আফ্রিকাতে নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করে সেখানে, সংগঠন তৈরি করে এবং সেখানে রাজনৈতিক সংগ্রাম সেখানেই শুরু হয় আর কি। 1885 সালে তিনি নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করে, তার টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন সেখানে। সেখানে গান্ধীজির বিভিন্ন ধরনের যে শিক্ষামূলক অভিজ্ঞতা এবং তার যে রাজনৈতিক যে শিক্ষা সেখানেই তিনি শুরু করেন। তো সেই সময় আমরা জানি যে দক্ষিণ আফ্রিকাতেও কিন্তু মানে আমাদের ইংরেজরাও কিন্তু শাসন করতো, মানে উপনিবেশ ছিল। হ্যাঁ, তো সেখানে আন্দোলন হতো, কিন্তু সেখানেও কিন্তু গান্ধীজি ইংরেজদেরকে সাহায্য করেছিল। তখন তো ওকালতি করতো, টাকা পয়সা প্রচুর, ঠিক আছে? অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করেছিল। বোরওয়ার নাম শুনেছো কিনা জানি না, বোরওয়ার। এর আগে আমি পড়েছি ইতিহাস যখন পড়াই সেখানে আমি পড়েছিলাম, তোমরা মনে হচ্ছে কেউ জানো না, এটা অনেকদিন আগে পড়িয়েছি। বোরওয়ার উপরে একটা ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেখানে গান্ধীজি অ্যাম্বুলেন্স দিয়ে না ইংরেজ সরকারকে সাহায্য করেছিল, মানে সেই সময় সাহায্য করেছিল, মানে ইংরেজ থেকে হেল্প করেছিল প্রচুর যুদ্ধেতে। হ্যাঁ, তাই জন্য তাকে সেই কাইজার ই হিন্দ দিয়েছিল, উপাধি ভেরি দেওয়া গুড, হয়েছিল। ভেরি গুড, ইয়েস ইয়েস। এই কারণে এই সাহায্য করার জন্য গান্ধীজিকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিল। এগুলো সিবিএসই বোর্ডে পড়ানো হয়, তাই না? কিন্তু হ্যাঁ, এটা আমি ওই ইতিহাস যখন পড়াই, ডিটেলসে পড়াই, তো এগুলো তখন পড়েছিলাম। তো বোর ওয়ারের সময় প্রচুর সাহায্য করেছিল এবং তার জন্য আর কি ইংরেজরা তাকে
গিফট দেন কি নাইট নাইট উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। তো পরবর্তীকালে এই ভারতবর্ষে আসার পেছনে কিন্তু ইংরেজদের মানে ব্রিটিশদের হাত ছিল। একটা সাধারণ মানুষ, ঠিক আছে, ভারতবর্ষে কেন বুঝতে পারছো, গান্ধীজি মানে প্রথম থেকে ব্রিটিশদের সাহায্য করতো। এই কারণে অসহযোগ আন্দোলন যখন হয় তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে গন্ডগোল হয় যে না ভাই এখন ইংরেজরা বিপদে আছে, ওদেরকে বিপদের সময় মানে করা ঠিক না। তো সেইখানে তো নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে করে তো বিদেশে চলে যায় মানে সশস্ত্র সংগ্রাম করার জন্য। কিন্তু গান্ধীজি কখনোই চায়নি যে ইংরেজরা বিপদে পড়ে। ও সবসময় চেয়েছে ওই সেই 1800 দক্ষিণ আফ্রিকা থেকে, এবং সেইখানে প্ল্যান করে তো ওই 1910 সালে তো পাঠায়, এই 1915-তে 1915 থেকে তো আফ্রিকা থেকে এখানে পাঠায়, ঠিক আছে। কারণ ওই সময় তো আমাদের ভারতবর্ষে তো মানে গুপ্ত সমিতি থেকে শুরু করে চরমপন্থী আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল, এবং মানে সেই জায়গাটাকে গ্যাপটা পূরণ করার জন্য গান্ধীজিকে প্ল্যান করে পাঠায়, এবং 10 তারিখে আসে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষ, এবং এসে 2-1 বছরের স্যার 9 তারিখ স্যার। প্রবাসী ভারতীয় দিবস 9 তারিখ, হ্যাঁ 9 জানুয়ারি, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসে, এবং এক এক বছর একটু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কংগ্রেসের নেতা মানে কংগ্রেসকে পরিচালনা করে, বুঝতে পারছো। এবং যখন আসে তখন আবার কি বিশাল সংবর্ধনা দিয়ে গান্ধীজিকে মানে প্রথম সারি নেতা হিসাবে তুলে ধরা হয়। তো পেছনে হাত না থাকলে, মাথায় হাত না থাকলে কেউ কোনোদিন এরা আসতে পারে না, হ্যাঁ কিনা বলো। যাই হোক, অনেক রাজনীতি মানে অনেক ভেতরের গল্প আমাদের। কত সালে বললেন? 1915 সালে আসে 9 জানুয়ারি। যাই হোক, দেখ 1915 না 14, না স্যার 1915। হ্যাঁ 1915 হবে, ঠিক, ঠিক আছে চলো। স্যার গান্ধীজির ডেট অফ বার্থ কবে বললেন, সালটা? 1869 সালে 2রা অক্টোবর। আচ্ছা, দেখো গান্ধীজি সম্পর্কে আমরা অনেক কিছু জানি, ওগুলো লাগবে না, দরকার নেই আমাদের, অত দরকার নেই। সত্যাগ্রহ, অহিংসা টহিংসা ওসব ইতিহাসে পড়তে হবে, ওগুলো দরকার নেই আমাদের, ঠিক আছে। এডুকেশন রেসপেক্ট আমার যতটুকু দরকার, যতটুকু পরীক্ষার জন্য পড়বে সেগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। ইতিহাসে আমরা যদি পড়ি তাহলে ওই কবে ভারতবর্ষ থেকে আফ্রিকা থেকে কবে আসে, কবে করা হয়, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন অসহযোগ ওই যে চম্পারণ সত্যাগ্রহ থেকে ওইখান থেকে করতে হবে। কিন্তু এইখানে কিন্তু অর্থাৎ এডুকেশনে আমাদের ওগুলো করতে হবে না। কবে চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু হয়, গান্ধীজি ভাই আহমেদাবাদ মিল স্ট্রাইক কত সাল, ওগুলো ইতিহাসের ব্যাপার। মনে আছে তো, বলো তো তানিয়া, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়, কোথায় হয়, কি নিয়ে হয়, ঝুম্পা বলো। স্যার 1918। স্যার বলবো, বলো। স্যার 1917 সালে বিহারের চম্পারণ জেলায় ওই স্যার ওই 1/3 যে ট্যাক্স নিয়েই আন্দোলন যেটা করেছিল গান্ধীজির নেতৃত্বে, হ্যাঁ এবং নিয়ে এসেছিল স্যার যে আমাদের রাষ্ট্রপতি যে ছিলেন হ্যাঁ প্রথম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। না, রাজেন্দ্র প্রসাদ ছিল ওর সঙ্গে। হ্যাঁ মানে ওনাকে ওইখানে বিহারে মানে এনেছিলেন। হ্যাঁ লক্ষ্মীরতন শুক্লা আনেন, বিহারের একজন কালেক্টর তিনি আনেন। হ্যাঁ, আর হুম। ওই সময় আর কি গান্ধীজির সঙ্গে ছিলেন ওই রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ভালো হয়েছে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়, হ্যাঁ তারপরের বছর 18তে আহমেদাবাদ মিল স্ট্রাইক হয়, হাঙ্গার স্ট্রাইক, হ্যাঁ। তো এইগুলো কিন্তু করতে হবে আমাদের। চলো, সুমন্ত টেটের অ্যান্সার কি দিয়ে দিয়েছে এক্ষুনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 92 হচ্ছে। বাহ, ভেরি গুড। চলো তাহলে এবারে একটু এনজয় করতে হবে। 92 মানে তুমি পাস করে গেছো, ঠিক আছে। জেনারেলে 90 পেলে পাস, তার মানে তুমি পাস করে গেছো। তুমি জেনারেল কি?
পুরো জেনারেল। পুরো জেনারেল। তাহলে কোনো চাপ নেই, জেনারেল আমি তো ভয় পাচ্ছিলাম এসসি বেসি হলে একটু কম হয়ে যেত। জেনারেল ঠিক আছে, 92 মানে ওকে। ঠিক আছে, তাহলে পাস করে যাচ্ছ। তার মানে ভালো নিউজ হবে কিছুদিনের মধ্যে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার, যেহেতু আশা করি তাড়াতাড়ি হবে। চলো, স্পেশাল এডুকেটর, চলো একদম আস্তে আস্তে সবার হয়ে যাক, ঠিক আছে। একজন প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছে, আমাকে একটা গিফট করেছে বুঝলে, রূপুর একটা গোপাল গিফট করেছে আমাকে। খুব ভালো আমার বিয়ের সময় আর কি, সেই সময় করেছিল। ঝাড়গ্রামের বাড়ি মেয়েটা। যাই হোক, এবার তাহলে আমরা এখান থেকে কি করব, তোমাকে খাই দিলে হবে, বিরিয়ানি খাই দিলে হবে, ঠিক আছে, গিফট দিতে হবে না, বিরিয়ানি খাই দিলে হবে। সুমন্ত, ঠিক আছে, দরকার পড়লে একদিন কলকাতায় চলে যাবো। আমার বাড়ি মেদিনীপুর, কলকাতায় কেন আসবেন? মেদিনীপুরে বাড়ি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নদী পেরোলেই হয়ে যাবে, লঞ্চ, কুকরাহাটি চলে যাব, চাপ নেই। কুকরাহাটি না আমাদের ইয়ে তো, কুকরাহাটি না, কুকরাহাটি কেন বলছি, আমাদের ইয়ে তো স্যার তোমাদের স্যার আজকে কাউকে বলবেন না নোটটা গ্রুপে দিতে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো এবার দেখো, গান্ধীজি, দেখো গান্ধীজি বেসিক এডুকেশন 1937 সালে গান্ধীজি বুনিয়াদী শিক্ষা তিনি চালু করেন আর কি, বেসিক এডুকেশন। চলো লেখো বেসিক এডুকেশন, লেখো 1937 সালে গান্ধীজি সমগ্র জাতির উপযোগী নতুন শিক্ষা পরিকল্পনা উপস্থাপন করেন। এটি বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত। স্যার আরেকবার বলবেন। বেসিক এডুকেশন হেডিং করো, লেখো 1937 সালে গান্ধীজি সমগ্র জাতির জন্য এক নতুন শিক্ষা পরিকল্পনা রচনা করেন। হয়েছে, এটি বুনিয়াদী শিক্ষা বা ইংলিশে বলা হয় বেসিক এডুকেশন নামে পরিচিত। ওকে, তো এই বেসিক এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই এডুকেশনের মাধ্যমে কি করতে চেয়েছিলেন, দুই একটা পয়েন্ট লেখাবো, জাস্ট জাস্ট বেসিক জিনিসটা জানার জন্য। প্রথমে লেখো 1 নম্বর, মানে এই শিক্ষার উদ্দেশ্য। 1 নম্বর পয়েন্ট লেখো ব্যক্তি এবং জাতির ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ। নাম্বার 2, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল এর জন্য ন্যূনতম শিক্ষা দেওয়া। নেক্সট পয়েন্ট লেখো আর একটা, শিক্ষার্থীর মৌলিক ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। আচ্ছা, গান্ধীজি যে এই যে চিন্তা ভাবনা না, কার দ্বারা প্রভাবিত হয় এগুলো আসে, টলস্টয় দ্বারা প্রভাবিত হয়। দেখো গান্ধীজি চিন্তাধারা টলস্টয়ের দি কিংডম অফ গড ইজ উইদিন ইউ, টলস্টয়ের দি কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এই গ্রন্থটা তাকে গভীরভাবে প্রভাবিত করে। আরেকবার বলুন না।
দি কিংডম অফ গড ইজ উইদিন ইউ। টলস্টয়ের লেখা বই গান্ধীজির চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে, যেখান থেকে হাতের কাজ ও কর্মভিত্তিক শিক্ষার উপর তিনি গুরুত্ব দেন। তাহলে এই যে কর্মভিত্তিক শিক্ষা বা হাতের কাজের উপর যে গান্ধীজি গুরুত্ব দেন, যেটা বেসিক এডুকেশনের মূল বেস, ইন্টিগ্রেটেড এডুকেশন বা বেসিক এডুকেশন বা হচ্ছে কাজ কর্মভিত্তিক শিল্প, ঠিক আছে, কাজের মাধ্যমে যে শিক্ষা, এই ধরনের যে চিন্তা ভাবনা, এটা কোথা থেকে তিনি পান? টলস্টয়ের লেখা ওই বইটা দি কিংডম অফ গডস ইজ উইদিন ইউ, এই বই থেকে তিনি এই চিন্তাধারাটা পেয়েছেন। ওকে, স্যার প্রভাবিত করে, তারপর কি বলেন কর্মভিত্তিক শিক্ষা? হ্যাঁ, তাহলে লেখো টলস্টয়ের এই বই থেকে হাতের কাজ, শিল্পভিত্তিক শিল্প কর্মের মাধ্যমে শিক্ষা, এই ধারণা তিনি লাভ করেন। আচ্ছা, নেক্সট লেখো তার শিক্ষার মূল বৈশিষ্ট্য। তার শিক্ষার মূল বৈশিষ্ট্য হলো এডুকেশন অফ লাইফ and throughout life. ওকে, নেক্সট লেখো তিনি আরেকবার বলুন। এডুকেশন ইজ লাইফ অ্যান্ড থ্রু আউট লাইফ, প্যারা চেঞ্জ করে নেক্সট ইনফরমেশন ওয়ার্ধা পরিকল্পনা বা নৈতামিল এডুকেশন, হেডিং করো ওয়ার্ধা পরিকল্পনা বা নৈতামিল এডুকেশন। করেছো? দেখো, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। এই ওয়ার্ধা পরিকল্পনাটা কি? লেখো, গান্ধীজি 1937 সালে ওয়ার্ধা নামক স্থানে শিক্ষাবিদদের নিয়ে, কত সাল বললেন? 1937 সালে। আর একটু দেখাবো, হ্যাঁ, তারপর ছেড়ে দেবো, বাকিটা অনেকটা আছে তো, বাকিটা পরে হবে, অন্যদিন হবে, অনেক ইয়ে রয়েছে, কোটেশন ফোটেশন আছে, অনেক কিছু আছে, গ্রন্থ আছে। 1937 সালে ওয়ার্ধা নামক স্থানে শিক্ষাবিদদের নিয়ে একটি সম্মেলন করেন ডক্টর জাকির হোসেনের নেতৃত্বে। ডক্টর জাকির হোসেনের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। ডক্টর জাকির হোসেনের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। হয়েছে? আচ্ছা, এটি ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। দেখো, এটি এই শিক্ষা পরিকল্পনা, গান্ধীজির এই বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। এটা তো লেখা হয়ে গেছে, ছেড়ে দাও, আর লিখতে হবে না। নেক্সট দেখো, 1937 সালে হরিজন পত্রিকায় ওয়ার্ধা পরিকল্পনা প্রকাশিত হয়। হরিজন পত্রিকায় ওয়ার্ধা পরিকল্পনা প্রকাশিত হয়। কোন পত্রিকা? স্যার সালটা কত বললেন? সালটা 37, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সাল, এগুলো ইম্পর্টেন্ট। কত সাল, কোন পত্রিকায় প্রকাশিত হয়।
আচ্ছা, এই স্যার লাইনটা কি বললেন 1937 সালে হরিজন পত্রিকায়? ওয়ার্ধা পরিকল্পনা প্রকাশিত হয়। আচ্ছা, এবারে এই ওয়ার্ধা সম্মেলনে যে পরিকল্পনাটা হয় আর কি প্রকাশিত হয়, সেখানে কি কি প্রস্তাব নেওয়া হয়েছে বা কি কি মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো একটু আমাদের লিখতে হবে। হ্যাঁ, চলো লেখো ওয়ার্ধা পরিকল্পনার গৃহীত প্রস্তাব। 1 নম্বর পয়েন্ট, সমগ্র জাতির জন্য 7 বছর ব্যাপী ন্যূনতম বাধ্যতামূলক শিক্ষা। সমগ্র জাতির জন্য 7 বছর ব্যাপী বাধ্যতামূলক ও বৈতনিক শিক্ষা ব্যবস্থা করা। নাম্বার 2, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। নাম্বার 3, অবৈতনিক শিক্ষা। আচ্ছা, এটা তো বলে দিচ্ছি, অবৈতনিক শিক্ষা। নেক্সট, ইন্টিগ্রেটেড বা অনুবদ্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষা। ইন্টিগ্রেটেড বা অনুবদ্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষা। এই ইন্টিগ্রেটেড বা অনুবদ্ধ প্রণালীর শিক্ষাটা কেমন পদ্ধতি বলতে পারবে কেউ? স্যার একটা সাবজেক্টের জ্ঞান অন্য সাবজেক্টে প্রয়োগ করা। যেমন ইংলিশে আমি কিছু একটা শিখছি, সান শিখছি, সেই সান শব্দটাকে আমি যখন অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারবো, অন্য কোনো সাবজেক্টে। ইয়েস, একদম এটাই। এই যেমন ধরো আমরা এডুকেশন পড়ছি, কিন্তু এডুকেশনের সঙ্গে আমি কিসের লিংক করে পড়াচ্ছি? কোন সাবজেক্টের? হিস্ট্রি। হিস্ট্রি লিংক করে পড়াচ্ছি, তাই না? তো এই যে হিস্ট্রি, এই এডুকেশন সাবজেক্টের সঙ্গে আমি হিস্ট্রি লিংক রয়েছে, এই লিংক করে পড়ানো যায়, এইটাকে বলা হয় কি? ইন্টিগ্রেটেড এডুকেশন। এর মাধ্যমে কি হয়, আরো বেশি মানে শিক্ষাটা আরো বেশি এফেক্টিভ হয়। চলো এইটার কথা বলেন। চলো, অনেক কিছু বলেছে তো, ওগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, মানে অতটা দরকার নেই। এইগুলো, এই যে মেন পয়েন্টগুলো আমি যেগুলো লেখাচ্ছি, এইগুলোই পড়বে। আরো অনেক রয়েছে, প্রায় 15টার মতো রয়েছে। হ্যাঁ, শিক্ষকদের বেতন 20 টাকার কম করা যাবে না, মানে শিক্ষকদের বেতন যেন ভালো হয়। তাহলে কি হবে, মানে বেতন ভালো দেওয়ার কথা বলেছে, কিন্তু এগুলো তো আর পরীক্ষায় আসবে না, এগুলো দরকার নেই। ঠিক আছে? আর নতুন বিদ্যালয় গঠন করতে হবে, এগুলো তো আর দরকার নেই। ছাড়ো, তাহলে এই যে মেন বিষয়গুলো লিখে দিলাম, এগুলো করলে হবে। আচ্ছা আচ্ছা, তিনি শিক্ষা কাঠামো লেখো। গান্ধীজির ওই শিক্ষা কাঠামো, বুনিয়াদী শিক্ষা কাঠামোকে 4টি ভাগে ভাগ করে, পরীক্ষা এসেছিল এসএলএসটি-তে, তাই না সুলতানা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা নিয়ে তো বিশাল গন্ডগোল। চলো, শিক্ষা কাঠামো, গান্ধীজি বুনিয়াদী শিক্ষার কাঠামোটি লেখো। মানে কাঠামোটি লেখো বলতে কাঠামোটি হেডিং করে লেখো। কাঠামোকে 4টি ভাগে ভাগ করা হয়। বেসিক এডুকেশনের কাঠামোকে 4টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর লেখো, প্রি বেসিক স্টেজ, বা যেটা বলে প্রাক বুনিয়াদী স্তর। 7 বছর পর্যন্ত। নাম্বার 2, বেসিক জুনিয়র বেসিক স্তর। জুনিয়র বেসিক স্টেজ 7 থেকে 10। নাম্বার 3, সিনিয়র বেসিক স্টেজ 11 থেকে 14। লেটার বেসিক স্টেজ মানে পরবর্তী বেসিক স্তর 14 বছর পর। ওকে, অর্থাৎ গান্ধীজি যে বেসিক এডুকেশন, এই বেসিক এডুকেশনটা 4টে স্তরে ভাগ করে। হ্যাঁ, এই 4টে স্তর কি কি? একটা হচ্ছে কি বেসিক মানে প্রাক বেসিক, একটা হচ্ছে জুনিয়র বেসিক,
একটা সিনিয়র বেসিক আর একটা পরবর্তী বেসিক। ওকে, এবং বয়সটা অবশ্যই, এজ লিমিটটা অবশ্যই করে নেবে, এগুলো পরীক্ষায় আসে, এসএমএসটি এসেছিল বা অন্যান্য পরীক্ষাতেও আসে। ওকে, আর বেসিক এডুকেশন তো তোমরা জানো যে কিসের উপর গুরুত্ব আরোপ করেন, যে হস্তশিল্পের উপর গুরুত্ব আরোপ করেন, ঠিক আছে। তো তাঁতের কাজ, সুতোর কাজ, কাঠসে কাজ, কৃষি কাজ, এর মাধ্যমে আর কি শিক্ষা নেবে আর কি ছেলেমেয়েরা, শারীরবিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদি সম্পর্কে জ্ঞান আহরণ করবে, ঠিক আছে। তো বেসিক এডুকেশনের পাঠ্যক্রমটা লিখে নাও, বেসিক এডুকেশনের পাঠ্যক্রম। বেসিক এডুকেশনে পাঠ্যক্রম মূলত হস্তশিল্পের উপর গুরুত্ব আরোপ করেন, যেমন ওইগুলো লিখে নাও: সুতো কাজ, সুতো কাটা, কাঠের কাজ, কৃষি কাজ, তাঁতের কাজ ইত্যাদি। স্যার আসতে বলুন। আচ্ছা।